সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতায় সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। একটার পর আরেকটা যেন শেষ আর হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো গাছে কি সুন্দর ফুল ছিল, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এখন গাছে একটু বেশি ফুল ফুটেছে। আসলে কি বলো তো, গাঁদা ফুলের গাছ থেকে না ফুলগুলো আমি তুলি না, এত সুন্দর লাগে। আর তার মধ্যে গাছে এত ফুল আছে, তো সেই ফুলতে অনেক হয়ে যায় পুজোতে। কারণ আর কিছুদিন পরে এই ফুলগুলো অনেকটাই কমে যাবে। যখন অনেকটাই ঠান্ডা পড়া শুরু হবে, তখন এই ধরো সাদা ফুল মানে টগর ফুল, জবা ফুল, এগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমে আসবে, হয়তো একটা দুটো গাছে ফুটবে। তো সেই জন্য যতদিন গাছে ফুলগুলো আছে ভাবলাম ওগুলো দিয়েই পুজো দিই। আর গোটা শীতে তো গাঁদা ফুল দিয়ে পুজো দিতেই হবে। আর তার মধ্যে এত তাড়াতাড়ি তো গাঁদা ফুলগুলো ফোটে না, যেগুলো দেশি থাকে। এগুলো যেহেতু হাইব্রিডগুলো লাগিয়েছিলাম আমি, মানে যেগুলো চাষ করে, যে ফুলগুলো মানে বিক্রি করে, তো সেই ফুলের গাছ যেহেতু আমি লাগিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু এত তাড়াতাড়ি ফুল ফুটেছে। মানে অনেক আগে ফুল ফুটেছে, সময়ের অনেক আগে। নইলে তো আঘ্রাণ মাসের অর্ধেক হয়, তখন মোটামুটি হচ্ছে মানে অঘ্রাণ মাসের অর্ধেকের দিক থেকে কিন্তু ঠান্ডার ফুলগুলো কিন্তু ফোটা শুরু করে, মানে যেগুলো দেশি, যেগুলো বাকি গাছগুলো লাগানো হয়েছে। তো সেই জন্য গাঁদা ফুলে বেশ ছোট ছোট, আর চাষ করার ফুলগুলো তো বেশ ছোট ছোট হয়, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, কিউট লাগে। তো সেই জন্য না গাছের ফুলগুলো আর তুলি না, ওভাবেই আছে। আর ভালো লাগে দেখতে না, এই সময় তো ফুল সেরকম দেখা যায় না সচরাচর। তো সেই জন্য ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, তো সেই জন্য না আমি আর ফুলগুলো তুলি না, ওভাবেই গাছে রেখে দিয়েছি। দেখতে এত সুন্দর লাগে সেই জন্য। তো যাই হোক, গাছের ফুল নিয়ে অনেক কথাই তোমাদের সাথে বললাম। আর ফুলগুলো কেমন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দের, সেই জন্যই আর তোলা হয়ে ওঠে না। আমার যে কোনো ফুলই ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ইচ্ছে করে জানো তো, গোটা বাগানটা ফুলের গাছে ভরিয়ে দিই, কিন্তু সেটা আর করে উঠতে কই পারি বলো। তো সমস্যার জন্য অনেক কিছুই করে ওঠা হয় না। মনের তো অনেক ইচ্ছেই থাকে, কিন্তু একবারে মনে হয় যেন একবারে সবটা লাগিয়ে দিই, একবারে গোটা বাগানটা ফুলে ভরিয়ে দিই। কিন্তু সেটা তো আর কোনো মতেই সম্ভব নয়। অনেক কিছু ভেবেচিন্তে কাজকর্মগুলো করতে হয়। তো সেই জন্য আর সব কিছু আর সবসময় তো হয়ে ওঠে না। তো সেই জন্য আর করে উঠতে পারি না। কিন্তু ইচ্ছে আছে অনেক ফুলের গাছ লাগানোর। জানি না কবে লাগিয়ে উঠতে পারবো, যখন লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা দুটো করে লাগাতে লাগাতেই অনেক সময় বাগানটা কিন্তু ভরে উঠবে। একবারে তো পারবো না, ওই একটা দুটো করে লাগাতে লাগাতে বাগানটা আস্তে আস্তে ভরিয়ে ফেলবো। তো যাই হোক, এদিকে ভয়েস দিতে দিতে হয়তো তোমরা বাবানের গলার আওয়াজ পেলে অবশ্যই আমার মনে হলো, কারণ বাবান আমি এদিকে ভয়েস দিচ্ছি আর বাইরে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছে, বলছে আমি তোমার ভয়েস শুনবো, তুমি কিভাবে কথা বলো সেটাই। যেহেতু দরজা জানলা বন্ধ করে আমি ভয়েসটা দিই, তারপরও কি বাইরে থেকে একটু আওয়াজ না ঠিকই চলে আসে ঘরের মধ্যে। আর জানলার পাশে দাঁড়িয়ে বাবান চিৎকার করে যাচ্ছে। তো সেই জন্য আমি ওকে আবার বললাম চুপ করো, আমি পরে কথা বলো। তো আমি বললাম ওই দিকে গিয়ে, দূরে গিয়ে চিৎকার করতে, মানে কথা বলতে। সেই জন্য বাবান দূরে গেল। তো যাই হোক, সকাল থেকেই দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করছি। সেই কবে করেছিলাম বলো তো? সেই করেছিলাম, আর সেই মহালয়ার আগে করেছিলাম। মহালয়ার মোটামুটি এক সপ্তাহ আগে ঘর পরিষ্কার করা হয়েছিল, মানে ঘরের ঝুলগুলো সব পরিষ্কার করা হয়েছিল। এত দিনে ঘরে হাত দিতে পারিনি, এত নোংরা হয়েছে তোমাদের কি বলবো। মনে হচ্ছে যেন এই বাড়িতে কেউ, মানে এই ঘরের মধ্যে কেউ থাকে না, এতটাই মাকড়সার জাল। আর এই যে সব কিছু ঝাড়ছি না একটা একটা করে নামিয়ে, কেন বলো তো, মানে টোটালি কী হয়েছে, এত ধুলো পড়েছে আর মাকড়সার জালগুলো গোটায় জড়িয়ে আছে। ক্যামেরায় দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু এত খারাপ লাগছিল দেখতে, মনে হচ্ছে যেন এই ঘরের মধ্যে কেউ থাকে না। অনেক দিন ধরে ঘরটা বন্ধ হয়ে আছে। এই ট্যাডিগুলো, তারপরে এই হরিণগুলোর গা দিয়ে গোটায় মাকড়সার জাল টাঙানো আছে, মানে এইভাবেই আছে। দেখে মনে হচ্ছে কতদিন ঘরটা পরিষ্কার করি না, বা এই ঘরে কেউ থাকেও না। এত খারাপ লাগছিল, ভাবলাম আজকে পরিষ্কার করতেই হবে, না করলেই হবেই না। তো সেই জন্য সব জিনিসগুলো নামিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে ওই উপরের তাকটা বেশি পরিষ্কার করলাম। নিচেরগুলো খুব একটা নোংরা হয় না, কিন্তু ওপরের তাকটা সব থেকে বেশি নোংরা হয়। আর মাকড়সার জালগুলো এমনভাবে টাঙানো থাকে, মনে হয় যেন কতদিন পরিষ্কার করি না। বাকি ঘরগুলো এতটা হয় না জানো তো, আমাদের এই ঘরটা প্রচণ্ড মাকড়সার জাল। আর মাকড়সার মানে গোটায় জানলা দিয়ে তো প্রচণ্ড। এই যে জানলাগুলো ঝেড়ে সবসময় পরিষ্কার মুছে রাখি, কি তারপরে দুদিন পরেই দেখবো কি গোটা জানলার যে গ্রিলগুলো আছে না, ওখান দিয়ে মাকড়সার জালগুলো টাঙিয়ে টাঙিয়ে রেখেছে, মানে টাঙিয়ে আছে। কি করবো, সেই জন্য এত বেশি পরিষ্কার করতে হয় সব সময়। কেউ এসে দেখলে মনে হয় এই ঘর বাড়ি বোধহয় পরিষ্কারই করে না, কিন্তু তোমরা তো সবসময় দেখো কতটা গুছিয়ে রাখি। সারাদিন কাজ করি, সারাদিন এই ঘর বাড়ি পরিষ্কারের পিছনে লেগে থাকি, তবুও তো মনে হয় যেন শেষই হয় না।
একটার পর একটা কাজ তো লেগেই আছে, মনে হয় এই কাজটা করলেই হয়তো আর করতে ইচ্ছা হয় না, কিন্তু করবো না ভাবি, কিন্তু তারপরে ঠিকই একটা না একটা কাজ চলেই আসে। আসলে কি বলতো, সকাল থেকে এই কাজে কাজে অনেক কাজই করে ফেলি, সারাদিন তো কাজ লেগেই আছে। সকালবেলার টাইমটা একটু বেশি পরিমাণে থাকে, কারণ সকালবেলা রান্না খাওয়া পুজো সবই তো সকাল টাইমটা এগুলো করি আমি। আর সকাল টাইমে যেহেতু রান্নাবাড়ি খাওয়া দাওয়া সবটাই থাকে, তো সেই জন্য না সকালবেলার কাজের চাপটা একটু বেশি থাকে। কিন্তু দুপুরের পরে না, মানে এখন যেহেতু হচ্ছে এই ছুটির দিন থেকে আমি তো উঠি তো 7টার সময়, তোমাদের বলছি, মানে এত দেরি করে 1 মাস ধরে ওঠা হচ্ছে, কি বলবো। ভাবলাম আর তো কয়টা দিন, এই তো ভাইফোঁটার পর থেকে স্কুল খুলে যাবে, তারপরে আর সম্ভব হবে না এত দেরি করে ওঠা, সেই সকাল সকাল উঠতে হবে। তো ভাবি কি এই তো একটা মাস একটু আরাম করেই নিই, নয় একটু দেরি করে উঠি। সবারই খারাপ লাগে সকালবেলা উঠতে, আমারও সেরকমই লাগে, কিন্তু কাজের চাপের জন্য না সকাল সকাল মানে উঠি। আর তার মধ্যে কি বলো তো, আগে তো বাবান ওরা বাড়িতে থাকতো না, সেই জন্য আমারও খুব বোর লাগতো, খুবই খারাপ লাগতো, সেই জন্য সকালবেলা কাজ টাজ সেরে শুয়ে থাকতাম। এখন যেহেতু বাবানের পাপা দুজনেই বাড়িতে আছে, আর সারাদিন তো সেই আরাম করা, বসে থাকা, শুয়ে থাকা হয়েও ওঠে না, এটা ওটা কাজ লেগেই আছে। আর বাড়িতে যদি লোকজন থাকে, মানে মানে বাড়ির লোক থাকে, তখন দেখবো সারাদিন তো কথা বলা লেগেই আছে। তো সেই জন্য এখন তো একদমই খারাপ লাগেই না, তো সেই জন্য টুকিটাকি সারাদিনই কাজ করি, ভাবে একটু দেরি করেই উঠি, কারণ কথা বলার তো এখন লোক আছে, অসুবিধা নেই। আর বোবার মতো সারাদিন কাজ করতেও না ভালো লাগে না, তো সেই জন্যই আগে কী করতাম, সকালবেলায় সব 10টার মধ্যে সব কমপ্লিট করে দিতাম। এখন তো 12টা 1টা বেজে যাচ্ছে কাজ শেষ, মানে কাজ সেরে মানে শেষ করতে করতে। তো যাই হোক, এদিকে আমার ঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে বিছানার চাদরটাও পাল্টে নিলাম। বেশ অনেক দিন ধরে বিছানার চাদরটা পাল্টানো হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম বিছানার চাদরটা পাল্টে নিই। তো বিছানার চাদরটা পাল্টে নিয়ে এইটাই বিছালাম। তারপরে হচ্ছে ওটা আবার সার্ফের জলে ভিজিয়ে রাখবো, কারণ আজকেই সব কিছু কেচে দেবো। আর তার মধ্যে অনেক জামা কাপড় হয়েছে, সেই তো গেছিলাম ননদের বাড়িতে, দুদিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, ছিল তো সেই ননদের বাড়ি যাওয়ার আগের ব্লগগুলো ছিল। তো সেই জন্য হচ্ছে আজকের ব্লগটা কিন্তু ননদের বাড়ি থেকে আসার পরের দিন করেছি, যেহেতু শুক্রবারে আমি ননদের বাড়ি থেকে এসেছি। আগের দিন ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করেছি, তো শুক্রবারে যেহেতু এসেছি, তো সেই জন্য না কি বলো তো, শনিবার কিন্তু আজকে ব্লগটা যেহেতু করছি, আর শুক্রবার তো সেই রাত হয়ে গেছে ফিরতে, তোমাদের সবটাই বলেছি। আমাদের 6টায় ট্রেন ছিল, তারপরে হচ্ছে 6টায় ট্রেন ছিল, সেই মানে ট্রেন যখন ছাড়বে তখন দেখে ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, তো সেটা ঠিক করে তারপরে যেহেতু আমরা বালুরঘাটে গেছিলাম ননদের বাড়িতে, তো সেই ট্রেন ছাড়তে ছাড়তে 7টা 4-এ হচ্ছে ট্রেন ছাড়লো। তারপরও পিছনে ট্রেনগুলো ছিল, সেগুলো আগে যেতে দিয়ে মানে অনেকটা জায়গায় স্টেশন মানে দাঁড়িয়ে ছিল, 10 মিনিট কোথাও 20 মিনিট, সেটা করতে করতে 1.5 ঘন্টার মতো রাস্তাতে সে মোটামুটি আমি 7টা মানে ট্রেন ছাড়লো, 9টা 15-তে আমি গাজলে এসে পৌঁছালাম। যেহেতু গাজল থেকে একটু ভেতরে আমাদের বাড়িতে, তো বাড়ি সেই জন্য গাজল থেকে টোটো ধরে একটা দাদার বাড়ি আছে গাজলেই, তো সেখানে আমরা বাইক রেখেছিলাম, যেহেতু বাইক নিয়েই এসেছিলাম, তো ওই দাদার বাড়িতে রেখে আমরা স্টেশনে এসেছিলাম। তো সেখান থেকে দাদার বাড়িতে গেলাম, ওখানে 15 মিনিট লাগলো যেতে, ওখানে মানে হেঁটেই যাইনি আর কি, টোটো নিয়ে গেছিলাম, 15 মিনিট না মানে সরি 5-7 মিনিট লেগেছে আর কি। তো ওখানে পৌঁছালাম, পৌঁছে আমরা বাইক নিয়ে চলেই আসতাম। তো ওরা বললো কি এত রাত্রেবেলা আবার বাড়িতে গিয়ে রান্নাবাড়ি করে খাবে, তো আমাদের এখানে রুটি করছি, রুটি খেয়ে যেন আমরা যাই। তো আমরা চলে আসতে চাইলাম, খুব জোরাজোরিতে আমরা আবার থেকে গেলাম ওখানে। তো ওখানে রুটি ছিল, রুটি করলো, আলু ভাজা ছিল, দুধ ছিল, আর ওদের সকালেরই সবজি ছিল। আর যেহেতু সবজিগুলো ছিল, তো সেই জন্য হচ্ছে আমরা রাত্রেবেলা ওই রুটি সবজি দুধ দিয়ে খেয়েই মোটামুটি 10টা 44 কি 45 হবে, সেই সময়টা আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে। তো বাড়িতে এসে সব কিছু রেখে আর কিছু করিনি, এসে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। তো এই তো এইভাবে কাটলো। তো যাই হোক, এই যে পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছি, শনিবার থেকে 3 দিন ব্লগ দিতে পারিনি, প্রচণ্ড মন খারাপ হয় তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে না পেরে। প্রতিদিন দিতে দিতে না এমন অভ্যাস হয়ে গেছে, একদিন ব্লগ দিতে না পারলে খুবই খারাপ লাগবে। কিন্তু যাই হোক, এবার পুজোটা বেশ অনেক খাটানো হলো, 3 জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে, মানে 3টে আত্মীয়র বাড়ি ঘুরতে যাওয়া হয়েছে অনেক দিন পর। আর এই ননদের বাড়িতে গেলাম না, এটা কিন্তু আমার নিজের ননদ না, মামা শ্বশুরের মেয়ে। আমরা গেছিলাম সেই 10 বছর পর গেলাম, ভাবো এত কাছে থেকেও যাওয়া হয় না, আজকে যাব কালকে যাব করে করে পুরো 10 বছর, মানে আমার বিয়ে হলো 11 বছর হতে চললো। আমার বিয়ের 1 বছর পর ওই ননদের একটা মেয়ের বিয়ে হয়েছিল, মানে ভাগ্নির বিয়ে হয়েছিল, সেই বিয়েতে গেছিলাম। আমার 11 বছর হবে, ওর 10 বছর হবে, যেহেতু আমার 1 বছর পরে হয়েছে, সেই বিয়েতে লাস্ট গিয়েছি। আর এই পাক্কা 10 বছর পর ওদের বাড়িতে গেলাম। তো সেই জন্য যাবো করে, ওরাও অনেক দিন ধরে বলে আসার জন্য, কিন্তু এই আজকে যাব কালকে যাব করে মানে আর 10 বছর আর যাওয়া হয়ে ওঠেনি। তো সেই জন্য হচ্ছে ভাবলাম এবার ঘুরেই আসি, তো সেই জন্য এবার পুজোতে তো বেশ ভালোই ঘোরা হলো।
পুজো ছুটিটা বলতে পারো আরেকজনের বাড়িতেই কাটানো হলো বেশিরভাগ দিনগুলো। এর বাড়ি ওর বাড়ি করে ঘুরে ঘুরে বেশ মজাই হলো। তো এখন আর ঘোরার কোনো প্ল্যান নেই, এখন একদম সোজা বাড়িতেই থাকবো। যেহেতু সামনে দাদার বিয়ে, তার মধ্যে বাবানের পরীক্ষাও চলে আসলো, আর একদম বিয়ের মোটামুটি দুদিন আগে থেকে, মানে দাদার বিয়ে 24 তারিখ আর বাবানের পরীক্ষা শুরু হচ্ছে 22 তারিখ থেকে। তো সেই জন্য প্রচণ্ড চাপে আছে। আর ফাইনাল পরীক্ষা বুঝতেই পারছো, এমনিতেই পরীক্ষার বাচ্চাদের তো সবসময় পড়াশোনার মধ্যেই রাখতে হবে, নইলে ওদের তো আর ভুলে যাওয়ার একটু সমস্যা থাকে। আজকে পড়ালে দুদিন যদি না পড়ায় তখন একটু ভুলে যেতে পারে। তো সেই জন্য পড়াশুনোর চাপে আছে, তার মধ্যে দাদার বিয়ে নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। কেনাকাটা, বাজার, অনেক কিছু লিস্ট করা বাকি আছে। এদিকে মায়ের বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে, বলছে তোরা শুধু ঘুরেই বেড়া, এদিকে বিয়েটা কী করে হবে সেই চিন্তা নেই। মানে সব কিছু বলতে পারো দায়িত্ব হচ্ছে আমার আর বাবানের পাপার ওপর। টোটালি একদম কেনাকাটা থেকে শুরু করে কাকে বলবে, কি করবে না করবে, টোটালি হচ্ছে আমাদের ওপরে বলতে পারো। শুধু খরচাটাই আমার বাবা করবে, কিন্তু আমার বাবা হচ্ছে বাবানের পাপাকে ছাড়া কোনো দিন কিচ্ছু করেনি। আমাদের বিয়ের পর থেকে যা কিছু করবে, যা কিছু সিদ্ধান্ত, সবটাই বাবানের পাপার উপরে থাকে। বাবানের পাপা যা বলবে সেটাই কিন্তু বাবা সবসময় করে। বিয়ের টোটাল দায়িত্ব বলতে পারো বাবানের পাপার উপরে। কেনাকাটা শুধু আমি করব, মানে পছন্দটা, আর সব কিছু প্ল্যানিং থেকে আমি আর বাবানের পাপা ছাড়া কেউ করবে না, আমাদের দুজনকেই সব কিছু করতে হবে। তো সেই জন্য যাবো করে আর যাওয়া হচ্ছে না। আর দাদাও বাড়িতে থাকে না সেরকম করে, যেহেতু দাদাকে ছাড়া তার প্ল্যানিংটা হতে পারে না। যেহেতু আমার দাদা হচ্ছে মানে ওর কাজে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সেই সকাল থেকে রাত মানে 9টা ছাড়া বাড়িতে ফিরে না। তো সেই জন্য কি বলো তো, মানে আমার দাদা হচ্ছে কি বলো তো, একটা প্রাইভেট স্কুলে পড়ায়, আর হচ্ছে একটা হচ্ছে মলের কাজ করে আর কি। তো সেই জন্য দুটো কাজই একসাথে ওকে করতে হয়, মানে একই দিনে। তো সেই জন্য কি বলতো, ও সকাল থেকে সেই রাত 9টা ছাড়া বাড়িতে একদিনও ফিরতে পারে না। তো দাদাকে ছাড়া তো আর বিয়ের মানে আলোচনা তো করা সম্ভব না। তো আমরা ফোন করলাম, তো দাদা বলছে আমার তো এখন ছুটি নিতে পারবো না, যেহেতু দাদার এমনিতে অলরেডি অনেকগুলো ছুটি নেওয়া হয়ে গেছে। তার মধ্যে দাদার সামনে আশীর্বাদ আছে, আশীর্বাদে ছুটি নেবে, ভাইফোঁটার ছুটি নেবে, সামনে তো দুদিন পর ভাইফোঁটা, মানে কালী পূজার পরে আর কি। তারপরে হচ্ছে আবার ওই মানে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অনেকগুলো ছুটি নিতে হবে। তো দাদা বলছে কি, তো তাহলে ভাইফোঁটার দিনই সব আলোচনা করতে হবে, যেহেতু আমরা ভাইফোঁটার দিন যাবো। আর দাদা বলছে ভাইফোঁটার দিন এমনিতেই ছুটি নিতে হবে, তো সেদিনই টোটাল আলোচনা, মানে বলতে পারো সেদিন হচ্ছে আমাদের কাকে কাকে বরযাত্রী থেকে শুরু করে কী কী কেনাকাটা সব কিছু, মানে নেমন্তন্ন সব লিস্ট সেদিনই আমাদের কমপ্লিট করতে হবে। এদিকে বলতে পারো প্যান্ডেল, তারপরে হচ্ছে বাজনা, তারপরে হচ্ছে গাড়ি ভাড়া, এগুলো কিন্তু সব কিছু হয়ে গেছে। এগুলো আমাদের অনেক আগে থেকেই করেছি, মানে যখন বিয়ে ঠিক হলো তারপরে কিন্তু 4 মাস হয়ে গেল বা 5 মাস হয়ে গেল, 6 মাস ধরে বিয়ে ঠিক হয়ে আছে। 5 মাস হয়ে গেল যে আমরা হচ্ছে ক্যামেরা আর প্যান্ডেল আর বাজনা হচ্ছে ঠিক করে রেখেছি। যেহেতু এখন মানে এটা কী বলতো, সবাই আগে থেকে বুক করছিল, তো সেই জন্য আমাদের অনেক আগেই বুক করা হয়ে গেছিলো। কারণ সবসময় তো এই সময়টা বিয়ের সিজন না, আগে থেকে বুক না করলে তখন সমস্যায় পড়বো দেখে আগে থেকে বুক করা হয়েছে। আর গাড়িটা যেহেতু সেদিন ওই যে তোমাদের বললাম দাদার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো, ভিডিওতেও দেখানো হয়েছে, সেদিন বরযাত্রী নিয়ে আলোচনা করেছে, তো সেই জন্য গাড়িটা করা হয়নি। তো বরযাত্রী কজন যাবে সেই হিসাবে গাড়িও কিন্তু করা হয়ে গেছে। তো যাই হোক 6টা বোলারও করা হয়েছে, যদি প্রয়োজন পড়ে আর 2-1টা হচ্ছে করবে আর কি। তো যাই হোক এখন হচ্ছে সেটা নিয়ে দাদার বিয়ে নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তো ভাইফোঁটার দিন যাব, আমি ফোন করে বললাম, সেদিনই কিন্তু টোটাল আলোচনা কিন্তু করা হবে। তো আমি যাবো, বাবানের পাপাও যাবো, যেহেতু বাবানের পাপার এখন ছুটি আছে, কিন্তু দাদা সেরকমভাবে ছুটি নিতে পারছে না দেখে এখন যাওয়া হচ্ছে না। তো ওই দিন ছুটির জন্য ওই দিনই সব কিছু আমরা আলোচনা করে নেব। তো যাই হোক তোমাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করবো আস্তে আস্তে, কী থেকে কী করছি না করছি। তো সেই জন্য আগে থেকে তোমাদেরকে একটু একটু করে জানিয়ে রাখছি, কারণ তোমরা আমার পরিবার, তো সেই জন্য অবশ্যই তোমাদের জানার অধিকার আছে আমি কি করছি না করছি। তো সেই জন্য কী কী দাদার বিয়েতে যা যা হবে, যা যা কেনাকাটা, সবটাই কিন্তু তোমাদের ধীরে ধীরে আমি শেয়ার করতে শুরু করব। তো যাই হোক অনেক বক করলাম, অনেক কিছু বললাম তোমাদের। এবার হচ্ছে কয়েকটা কমেন্টগুলো পড়ে নিই, অনেকক্ষণ ধরে বক করেই যাচ্ছি আমি। তো যাই হোক নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক সুন্দর দিদি তোমার বাবার বাড়ি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। গ্রামের পরিবেশটাই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে, আমার মায়ের বাড়িও। তো যাই হোক চুমকি দিদিভাই বলেছে, কী গো দিদিভাই তোমার ভিডিও অনেক পরে দেখলাম, আসলে কদিন ওই যে বললাম না আমি বাড়িতে ছিলাম না, তো সেই জন্য কদিন ভিডিও দিতে পারিনি। আর তোমার জন্য কালী পুজোর শুভেচ্ছা রইল, ভালো থেকো সুস্থ থেকো। তোমাদের সবাইকে দিদিভাই, তোমাকেও বলছি আর আমার বাকি সব দিদিভাইদেরও বলছি, বোনদেরও বলছি, কালী পুজো তোমাদের সবাইয়ের অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজো তোমাদের অনেক ভালো কাটুক, আর কালী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক সোনা বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে। তোমার ঘর আর তোমার মায়ের ঘর দুটোই ভালো লাগলো। মাটির উনানে রান্না খুব ভালো হয়। তোমার বাড়ির দিকে সামনের দিকে স্থলপদ্ম গাছ লাগাও,
খুব ফুল হয় এই গাছে, ভালো লাগবে, ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আমারও খুব ইচ্ছে করে স্থলপদ্ম লাগানোর জন্য, আমারও খুব ইচ্ছে আছে একটা লাগানোর, তো জানি না কবে লাগাবো। অবশ্যই তুমি বলেছো, অবশ্যই কিন্তু আমি একটা স্থলপদ্ম ফুলের গাছ অবশ্যই এনে লাগাবো। আর থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য, তোমরা কিছু বললে সেটা আমার ভীষণ ভালো লাগে, যে নিজের মনে করে আপন মনে করে কথাগুলো বলো না, সেটা ভেবে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ করেছিলাম, থেকে অনেক খিদে পেয়ে গেছিলো, মানে সেই জন্য অনেকটা দেরি করে উঠেছে, আর সকাল থেকে কাজ করতে তো অনেকটাই দেরি হয়েছে, তো সেই জন্য রান্না বসাতে 10টা বেজে গেছিলো। তো সকালবেলা বাবান একবার বিস্কুট খেয়েছিল, তো এখন বাবানকে একটু ছাতু দিলাম, আমি মুড়ি খেলাম, আর বাবানের বাবা মুড়ি খেয়ে বাজারে গেছে কিছু সবজি বাজার করতে। তো যাই হোক, লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা কেমন আছো বোন? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে কথা হচ্ছে বলতে পারো, অনেক দিন পর এলাম। একটা খুশির খবর, আমার একটা সুন্দর বাড়ি হলো। তোমার থেকে সুন্দর না, তোমারটা তো রাজপ্রাসাদ, আর আমারটাও ছোট প্রাসাদ তৈরি করলাম। আশীর্বাদ করো প্রিয়াঙ্কা, যাতে ভালোভাবে ঘর পুজো করতে পারি। অবশ্যই দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, আমি শুনে ভীষণ খুশি হলাম। আসলে নিজের বাড়ি হওয়ার আনন্দই আলাদা। যখন আমার হয়েছিল আমিও সেই খুবই খুশি হয়েছিলাম, আর তোমারটা শুনে আমার ভীষণ ভালো লাগছে। দিদিভাই অনেক ভালোবাসা, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার মনের মতো করে বাড়িটা গুছিয়ে নিও, আর অনেক অনেক ভালোবাসা, তোমার সব ইচ্ছে পূরণ হোক। আর বলেছে লক্ষ্মীকুণ্ডু দিদিভাই, আরও বলেছে, প্রিয়াঙ্কা অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, তোমার পর্দাগুলো খুব সুন্দর, একটু লিঙ্ক দিও যদি তোমার কাছে থাকে। আসলে সরি দিদিভাই, আমি আগেই বলছি, কেন বলো তো, আসলে প্রত্যেকটা পর্দায় আমার বাবানের পাপার ফোন থেকেই আমি বাবানের পাপাই অর্ডার দিয়েছিল, বাবানের পাপার ফোন থেকেই অর্ডার দেওয়া হয়েছিল, তো আমার ফোন থেকে দিলে অবশ্যই আমি লিঙ্কগুলো দিতে পারলাম। দিদিভাই কিচ্ছু মনে করো না, সরি। আমি কিন্তু সব কিছু তোমাকে বলছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তুমি ফ্লিপকার্টে পর্দাগুলো খুঁজো, ওর মধ্যে কিন্তু পেয়ে যাবে। আমি যে পর্দাগুলো নিয়েছি অবশ্যই কিন্তু তার মধ্যেই আছে, তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর আমার সবটা পর্দায় কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া, তো তুমি যদি ফ্লিপকার্টে একটু ঘাটো পর্দাগুলো, সেখানে কিন্তু চলে আসবে, কারণ এগুলো পর্দা সামনেই থাকে, আমি দেখেছি, তো তুমি একটু চাইলে কিন্তু দেখে নিতে পারো। দিদিভাই সরি, তুমি কিন্তু কিছু মনে করো না, তুমি এরকম একটা কথা বললে আমি পারলাম না করতে, তার জন্য সরি বলছি দিদিভাই। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো। আমি অনেক দিন পরে কমপ্লিট করলাম, আমার শরীরটা ভালো ছিল না। তো দিদিভাই কি হয়েছে অবশ্যই জানিও, আর এখন কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। পায়েল পাল দিদিভাই বলেছে, আমার মায়ের বাড়িটা খুব বলেছে তোমার মায়ের বাড়িটা খুব সুন্দর, গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আসলে গ্রামের পরিবেশটা সবসময়ই সুন্দর হয়, আর আমার মায়ের বাড়িটা আমারও ভীষণ ভালো লাগে, তো তোমাদের ভালো লেগেছে শুনে আমারও ভীষণ খুশি হলাম। তো এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম, কখন দেখব, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললে সেই জন্য তোমাকে অনেক ভালোবাসা। গেমিং চ্যানেল থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ব্লগটা বোন, যেখানে যাবে ভিডিও করবে বোন, ভালো লাগবে, আরও ভিডিওগুলো দেখতে লজ্জা পাবে না। তো থ্যাংক ইউ দিদিভাই, আসলে তোমার চ্যানেলে তোমার নামটা দেওয়া নেই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু তোমার নামটা পরে কিন্তু কমেন্টে জানিও। আর তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য, আমি চেষ্টা করব যেখানেই যাই ব্লগ করার জন্য। আসলে সবসময় করে ওঠা হয় না, কারো বাড়িতে গিয়ে ব্লগ করতে একটু কেমনই লাগে, কিন্তু এরপর থেকে মায়ের বাড়িতে গেলে অবশ্যই আমি সবটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু অন্য কারো বাড়িতে গেলে একটু লজ্জাই লাগে যে কী ভাববে ওরা, ওদের বাড়িতে যে ব্লগ করছি আমি, তো সেই জন্য করে ওঠা হয় না, কিন্তু আমি চেষ্টা করব অল্প স্বল্প যতটুকু পারি কিন্তু করব আমি। জীবনের ওঠাপড়া চ্যানেল থেকেই দিদিভাই বলেছে, বাড়ির সব কাজ করে মায়ের বাড়ি গেলে রান্নার কাজ সব মিলিয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। আসলে মা তো তখন একা, একা বলতে গেলে একা না, ঠিক আমার ঠাকুমা ছোটো কাকি আছে, কিন্তু ওরা একটু কাজে ব্যস্ত ছিল, ছোটো কাকু একটু কাকিমা একটু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমাকে একটু সাথে সাথে করেছে, আর যতটুকু পারি ততটুকু তো করতে হয়, মাকে একটু তো হেল্প করতে হয় কাজের সময়। এমনি সময় যতবারই যায় মায়ের বাড়িতে কিন্তু কিছু আমাকে করতে দেয় না, সব কিছু মাই করে, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু আমাকে ভাত বেড়ে পর্যন্ত খাওয়ায়, কিন্তু কাজের সময় একটু করতে হয়, আর আমার ভালোও লাগে কাজ করতে, তো সেই জন্য মাকে একটু হেল্প করলাম। তো যাই হোক, আজকে কোনো কিছুই বলতে পারিনি কাজের কথা, কারণ অন্য কথাই পুরোটাই বলা হলো। তো যাই হোক, এদিকে সকাল থেকে তো কাজকর্ম করলাম, আর আজকে যেহেতু শনিবার ছিল তো নিরামিষ, আজকে রান্নাবান্না বলতে গেলে ওই যে মুগের ডাল
পনির বাড়িতে কিন্তু পনির করলাম দেখতেই পেলে। তো যাই হোক পনির আর একটু হচ্ছে জলপাইয়ের চাটনি। তো বললাম না বাবানের বাবা বাজারে গেছিলো, বাজার থেকে অনেক সবজি এনেছে আর জলপাইও নিয়ে এসছে। তো আমার টক তো ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে, কিন্তু বাবান তো খাই না আর বাবানের বাবাও খুব একটা পছন্দ করে না টক খেতে। তো সেই জন্য একটুই রান্না করলাম, কয়েকটা জলপাই, কারণ অনেকগুলোই এনেছে, আমার তো 4-5 বার রান্না করতে হবে যতগুলো জলপাই এনেছে। তো সেই জন্য হচ্ছে রেখে দিয়েছি আর কয়েকটাই রান্না করলাম, যেহেতু একা খাবো তো একা কতই বা খাওয়া যাবে। আর এমনিতেই সকালের খাবার তো খাওয়া হয়নি, সেই মুড়ি খেয়েছি আর এটা খেতে খেতে সেই দুপুর হয়ে গেছিলো। বললাম না 10টার পরে রান্নাটা বসিয়েছি আমি। এই এদিক ওদিকে কাজ করে বসে মুড়ি খেলাম কিছুক্ষণ, মুড়ি খেয়ে আবার কিছুক্ষণ বসেছিলাম। ছুটির দিন তো চলছে এভাবে কাজ আর কি, ধীরে সুস্থে যতটুকু করতে পারি এভাবেই চলছে। তো যাই হোক এদিকে দেখো পনিরটা করছে আর ভাতের মধ্যে যে আলু সেদ্ধ দিয়েছিলাম, ভাবলাম কী রান্না করবো বুঝতে পারছিলাম না। আর পনির করার কোনো প্ল্যানিং ছিল না, কেন বলো তো, আসলে পনিরে যে ভিনিগার দিয়ে পনিরটা করি তো আমি, তো ভিনিগার ছিল না। তো বাবানের বাবা বাজার থেকে আসার সময় ভিনিগার আনতে বলেছিলাম, নিয়ে এসছে। তো ভিনিগার আনার পর তবেই আমি দুধটা ফাটালাম। তো সেই জন্য ভেবেছিলাম যে আনবে কি আনবে না ভুলে যাব, কী রান্না করব। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিই, ডাল আলু সেদ্ধ ভাত, আর যদি কোনো সবজি নিয়ে আসে সেগুলো করব। তো তারপর যেহেতু পনিরটা ভিনিগার নিয়ে আসলো, তো ভাবলাম আর হচ্ছে অন্য কোনো সবজি করব না, পনিরটা করেই রাখি। তো সেই জন্য এই যে ডাল পনির আর হচ্ছে মানে চাটনি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো বাবানের বাবাকে ডাকছি, ও ক্যামেরা অন করা দেখে আসছে না, বলছে তোমরা মানে ভিডিও করা শেষ করো তারপরে আসবো আমি। তো সেই জন্য এই যে বাবান বাবার গিয়েছিলো দুধ আনতে, তো ঘোষের কাছ থেকে নেওয়া হয় না, তো বলছে আমি একটু পরে আসছি। তো সেই জন্য ভাত বেড়েছি, এদিকে আমি আর বাবান খাওয়া শুরু করেছি, বাবানের বাবাকে ডেকেই যাচ্ছি, আসছে না। তো যাই হোক অনেকটা ব্লগটা মানে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ব্লগে।